সেদিনের ঘটনার পর কেটে যায় বেশ কয়েকদিন। রনকের কথা মতো সিরাত তার সাথেই ঢাকায় ফিরে আসে। এ নিয়ে রনক কিছুই বলেনি, না থাকতে বলেছে, না যাওয়ার কথা বলেছে। দুজনের মাঝে অভিমান ও অভিযোগের পাল্লা সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। আপাত দৃষ্টিতে তারা সাধারণ স্বামী স্ত্রীর মতোই চলে। তাদের মাঝে কথা হয়, একজনের প্রয়োজনে অন্যজন এগিয়ে আসে। সবই ঠিকঠাক, তবু যেন কিছুই ঠিক নেই। মনে হয় সবটাই কেবল দায়। নাহিলের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে, সে রোজ রনকের সাথে যায়, আবার সিরাত গিয়ে নিয়ে আসে। ইদানিং রনক বেশ রাত করে বাড়ি ফেরে। যে দিনগুলো দিনের বেলা ডিউটি থাকে তাদের মাঝে প্রয়োজন ছাড়া খুব একটা কথা হয় না, তাই দেরি হওয়ার কারণও জিজ্ঞেস করে না। নাহিল আজ অন্য দিনের তুলনায় অনেক সকাল সকাল উঠেছে। আজ থেকে পরীক্ষা শুরু। তার পড়াশোনার বিষয়ে সে খুবই সিরিয়াস। কোনো পরীক্ষার প্রত্যাশার চেয়ে সামান্য মার্ক কম আসলেও তার মন খারাপ হয়ে যায়। সকাল থেকে উঠে পড়া রিভিশন দিচ্ছে। সিরাত রান্না শেষ করে রনকের জন্য টেবিলে খাবার বেড়ে ঢেকে রেখে নাহিলের খাবার নিয়ে তার ঘরে প্রবেশ করে। একটা চেয়ারে টেনে তার চেয়ারের পাশে বসে। মাকে দেখে সে হালকা হেসে আবারও বইয়ের মুখ গুজে দেয়। সিরাত খাবার মেখে মুখে তুলে দেয় তার। সেও ফাঁকে ফাঁকে খাবার নেয় মুখে। খাওয়া শেষে মুখ ধুইয়ে কাবাড থেকে স্কুল ড্রেস বের করে বিছানার উপর রেখে দেয়। আব্বু 9টা বেজে গেছে, এখন তুমি রেডি হয়ে নাও। দেরি করো না, বাবা বকা দিবে কিন্তু। এই তো মা হয়ে এসেছে, তুমি যাও, আমি রেডি হয়ে নেব। আবার এসে যেন বলতে না হয়। আচ্ছা আচ্ছা, এবার যাও। সিরাত ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে আসে। রনকের দুপুরের খাবার হটপটে তুলে দেয়। রনক ডাইনিংয়ে এসে খেতে বসেছে। খাওয়ার ফাঁকে একবার কেবল সিরাতের দিকে তাকিয়েছে, আবারও খাওয়ার মন দেয়। খাওয়া শেষে উঠে ঘরে চলে যায়। অন্যদিকে সিরাত তার উপস্থিতি বুঝে একবারও সেদিকে তাকায়নি। নাহিল তার কথা মতো তৈরি হয়ে পরীক্ষার সকল সরঞ্জাম গুছিয়ে বাইরে আসে। বাবা, আমি রেডি, কোথায় তুমি? রনক ঘর থেকে জবাব দেয়, 2 মিনিট সোনা, তুমি জুতা পরে বাইরে ওয়েট করো, আসছি আমি। ওকে দ্রুত করো। নাহিলকে দেখে সিরাত তার কাছে এগিয়ে আসে, হাতে তার স্কুলে পরার জুতো জোড়া নাহিলের হাতে ধরে সোফায় বসিয়ে দিয়ে নিজেই জুতো পরাতে থাকে। তার কাজ শেষে উঠে পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, ভালো করে পরীক্ষা দাও আব্বু। লেখা শেষে ভালো করে সব পড়ে দেখবে সব ঠিকঠাক লিখেছো কি না, কোনো কিছু বাদ দিয়েছো কি না। ঠিক আছে? তুমি এমনভাবে বলছো যেন আমি প্রথমবার পরীক্ষা দিচ্ছি। আমার কাছে তুমি প্রথমবারই পরীক্ষা দিচ্ছ, তাই বেশি কথা না বলে যা বলেছি মাথায় রাখবে। আচ্ছা, সব মাথায় থাকবে, এখন আসি। সিরাত ছেলের কপালে চুমু খেয়ে বিদায় দেয়। ততক্ষণে রনকও এসে হাজির হয় সেখানে। সিরাতের উদ্দেশ্যে বলে, রুমা আপাকে আবারও আসতে বলেছি, সে আজ থেকে এসে কাজ গুছিয়ে দেবে। তার দরকার ছিল না, এখন তো সারাদিন বাসাতেই থাকি, একা একা সব পারবে না। আসলে কাজ বুঝিয়ে দিও। আর ওর পরীক্ষা তো একটাই, শেষ 12:30টার মধ্যে চলে যেও। আচ্ছা। দুজনের মাঝে এর বেশি কোনো কথা হয় না। রনক নাহিলকে সাথে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে যায়। সিরাতও তার খেয়ালে দরজা আটকে দেয়। 10টার দিকে রুমা আপা আসে বাসার কাজের উদ্দেশ্যে। বেল বাজতে সিরাত এসে দরজা খুলে দেয়। রুমা হাসি মুখে সালাম দিয়ে ঘরে ঢোকে। রুমাও রাজশাহীর মেয়ে, তার 2 মেয়ে আছে। পরপর 2 মেয়ে হওয়ার আবারও বিয়ে করে। সতীনের ঘরে রুমা মেয়েদের নিয়ে বড়ই কষ্টে দিন পার করে। সতীনের ঘরে পুত্র সন্তানের জন্ম নেওয়ার পর একটা সময় মেয়েদের ভরণ পোষণ দিতে পারবে না বলেই জানায়। রুমা আর সহ্য করতে না পেরে মেয়েদের নিয়ে বাপের বাড়িতে এসে ওঠে। ভাইয়ের সংসারেও তাকে সইতে হয় নিদারুণ যন্ত্রণা, তাই একজনের মাধ্যমে ঢাকায় কাজের ব্যবস্থা
করে মেয়েদের নিয়ে চলে আসে। এরপর থেকে ঢাকাতেই বিভিন্ন বাসায় কাজ করে মেয়েদের ভরণ পোষণ ও পড়াশোনার খরচ চালায়। সিরাত তাকে কাজ বুঝিয়ে দিয়ে এবং সাথে থেকে সকল কাজের তদারকি করে 12টার মধ্যে কাজ শেষ করে রোমা চলে যায়। সিরাত ও নাহিলের স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। রনফের কথা মতো 12:30টায় এসে উপস্থিত হয় স্কুল গেটে। 1টা বাজতে শেষ ঘন্টা পরে একে একে বাচ্চারা বের হয়। নাহিল সিরাতকে দেখে এগিয়ে এসে উচ্ছ্বসিত হয়ে জানান তার পরীক্ষা কেমন হয়েছে, কী লিখেছে, কী বাদ দিয়েছে। সিরাত ভাবে রওনক শিকদারের ছেলে তো তার মতোই হবে, বাপও যেমন সব কিছুতেই সেরা, ছেলেও তেমন হবে। শুনেছে তার মাও নাকি খুবই মেধাবী ছিল, পাবলিক ভার্সিটিতে পড়তো, রূপে গুণে সব দিক থেকে সেরা। নাহিলের মা থাকাকালীন সিরাত ছোট্ট ছিল, তাই তার চেহারা খুব একটা মনে নেই তার। না তার সাথে তখন খুব বেশি সখ্যাতা ছিল, বাচ্চা হিসেবে যতটুকু আদর থাকে ততটুকুই, খুব একটা আসতো না বাড়ি, তাই দেখাও হতো খুবই কম। তবে সকলের মুখে শুনে যত দূর বুঝেছে, যেমন রওনক শিকদার তেমন তার পছন্দ। হঠাৎই কেমন নিজেকে অযোগ্য মনে হতে থাকে তার পাশে। আগে এরূপ ভাবনা কখনো মনে আসেনি তার। বিষণ্ণ মনেই বাড়ি ফেরে। পুরো রাস্তা নাহিল এটা সেটা বললেও সে হু হা ব্যতীত কোনো জবাব দেয় না। বাড়ি ফিরে নাহিলকে ঘরে পাঠিয়ে সেও নিজের ঘরে চলে আসে। শরীরটা খুব ম্যাচ করছে, মাথা ভার হয়ে আসছে, হয়তো জ্বর আসার পূর্বাভাস। দুপুরে নাহিলকে কোনো মতে খাবার দিয়ে সে যে কম্বল মুড়ি দিয়েছে আর ওঠেনি। সন্ধ্যার পর থেকে শরীরের তাপ বৃদ্ধি পায়। নাহিল বেশ কয়েকবার মায়ের কাছ থেকে ঘুরে যায়। নাহিল মাকে চুপচাপ শুয়ে থাকতে দেখে বলে, মামা শরীর খারাপ লাগছে তোমার? কম্বলের নিচ থেকে মাথাটা একটু বের করে বলে, তেমন কিছু না আব্বু, একটু জ্বর জ্বর লাগছে। তুমি গিয়ে পড়তে বসো, পরীক্ষা না তোমার। নাহিল সিরাতের কপালে গলায় হাত ছুঁয়ে দেখে শরীর বেশ গরম। সে উদ্বিগ্ন স্বরে বলে, তোমার তো অনেক জ্বর মা, অনেক কষ্ট হচ্ছে তাই না? ফোন কোথায় তোমার বলো, আমি বাবাকে কল করে আসতে বলছি, ওষুধ দিলে তুমি ঠিক হয়ে যাবে। ছেলের চিন্তিত বদন দেখে সিরাত দুর্বল কণ্ঠে বলে, আমি ঠিক আছি সোনা, তুমি আমার পাশে বসে একটু মাথায় হাত বুলিয়ে দাও, সব কষ্ট চলে যাবে। নাহিল মায়ের কথাই তার পাশে বসলেও মন তার শান্ত হয় না। সে চিন্তিত মনে মায়ের মাথায় হাত বুলিয়ে দেয়। একটা সময় কলিং বেলের শব্দে হুড়মুড় করে উঠে দৌড় দেয়। অন্যদিনের তুলনায় আজ দ্রুত ফিরেছে রওনক। সিরাত ততক্ষণে অসুস্থ, শরীরে ঝিমিয়ে পড়েছে। দরজা খুলতেই বাবাকে দেখে উদ্বিগ্ন স্বরে বলে, বাবা মাম্মাকে ওষুধ দাও, মা ঠিক হয়ে যাবে। রওনক ছেলের কথায় ভ্রু কুঁচকে তাকায়, বিষয়টা বোঝার চেষ্টা করে। ছেলের চোখে মুখে চিন্তা ও উদ্বেগের ছাপ। কি হয়েছে মায়ের? মা কোথায়? ব্যস্ত স্বরে শুধায়, মাম্মার অনেক জ্বর, বাবা ঠিক করে কথাও বলছে না। তুমি মাকে ঠিক করে দাও বাবা, ওষুধ দাও মাকে, কাঁদো কাঁদো কণ্ঠে বলে। রওনকের মাঝে উদ্বেগ দেখা যায়। সে নাহিলের সামনে হাঁটু মুড়ে বসে। ছেলেটা খুব ভয়ে আতঙ্কের মাঝে আছে, আগে তাকে শান্ত করা দরকার। তাই সে তাকে বলে, শান্ত হও বাবা, মা ঠিক হয়ে যাবে, একদম প্যানিক করো না বাবা, এসেছি তো, সব ঠিক হয়ে যাবে। তুমি মাকে একটু দেখো না। রওনক নাহিলকে সাথে নিয়ে ঘরে ঢুকে বিছানার দিকে তাকাতেই নজরে আসে কম্বলে আগা মাথা মোড়া সিরাতকে। সে এগিয়ে যায় তার কাছে, কপালের গলায় হাত শুয়ে দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। তার গায়ে হাত দিয়ে নাহিলের দিকে তাকায়। সে তার পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে, চোখ ছলছল করছে। বাবা মা ঠিক হয়ে যাবে তো? কিছু হবে না সোনা, একটু জ্বর মাত্র। তুমি একটা বাটি নিয়ে আসো তো বড় দেখে। নাহিল দৌড়ে যায় বাটি আনতে। রওনকের মুখের চিন্তার রেখা দেখা যায়। জ্বরটা মোটেও সামান্য নয়, থেমে থেমে কেঁপে উঠছে
ছেলেকে সামান্য বলে শান্ত রেখেছে, না হলে মা পাগল ছেলে কেঁদে কেটে এক করে ফেলবে। নাহিল বাটি এনে রহনফের হাতে দেয়। রহনফ তাতে পানি এনে একটা কাপড় চুবিয়ে নিয়ে বিছানায় তার মাথায় কাছে বসে। ভেজা কাপড় নিংড়ে তার কপালে রাখে। অন্যদিকে নাহিলও অন্য পাশে উঠে বসে মাথার কাছে। কিছু সময় পর পর মাথায় গায়ে হাত বোলাচ্ছে। কাপড় তুলে তা দিয়ে গলা ঘাড় মুছে দেয়। ঠান্ডা ও জ্বরের মধ্যে পানি স্পর্শ পেয়ে সিরাতের শরীর শিরশির করে ওঠে। পানির স্পর্শে তার চৈতন্য ফিরে আসে। তীব্র মাথা ব্যথা নিয়ে চোখ দুটো নিবু অবস্থায় খুলে। প্রথমেই নজরে আসে নাহিলের বদন খানি, যে তাকে চোখ খুলতে দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে তোমার? একটু ভালো লাগছে? সিরাত ছেলের এহেন দশা দেখে একটু হেসে জবাব দেয়, এই তো ভালো লাগছে, তুমি কাছে থাকো আরও ভালো হয়ে যাব। এই তো আমি এখানেই আছি, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। জ্বর এসেছে কখন? গম্ভীর স্বরে শুধায়। অন্য পাশ থেকে গম্ভীর স্বরে প্রশ্ন শুনে সে ঘুরে তাকায়। দেখতে পায় রণবকে, যে এখনও বাইরের পোশাকেই আছে। তার প্রশ্নে এক শব্দে উত্তর করে, সন্ধ্যায়। রণব হাত বাড়িয়ে তার কপালে রেখে চেক করে। তাপমাত্রা মোটামুটি সহনীয়। সে পাশ থেকে উঠে কাপড় নিয়ে ফ্রেশ হতে যায়। বেরিয়ে এসে নাহিলকে ডেকে নিয়ে খাইয়ে বুঝিয়ে শুইয়ে পড়তে পাঠিয়ে দেয়। এদিকে রণব একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে ঘরে ঢুকে। সিরাত তখন উল্টো ঘুরে শুয়ে আছে। তার পাশে বসে বলে, খাবার এনেছি, খেয়ে ওষুধ খাবে। খেতে ইচ্ছে করছে না। উল্টো ঘুরেই উত্তর দেয়, ওষুধ খেতে হবে। প্রচণ্ড মাথা ব্যথা করছে, চোখ খুলতে পারছি না। চোখ বন্ধ রেখেই খাবে। সে একটা বালিশ টেনে হার্ডবোর্ডের সাথে রেখে সিরাতকে মাথায় হেলান দিতে বলে। সিরাত কপাল কুঁচকে রেখে তার কথা মতো সেটাই হেলান দিয়ে বসে। রণব হাত ধুইয়ে খাবার মাখে। সিরাত তা দেখে বলে, একটু হাত ধোয়ার পানি এনে দিন, আমি নিজেই খেতে পারবো। কথা বন্ধ করে খেয়ে নাও, অনেক রাত হয়েছে। রণব খাবার মেখে তাকে খাইয়ে দেয়। অল্প কিছু খাওয়ার পর সিরাত আর খেতে চায় না। রণবও আর জোর করে না, মুখ ধুইয়ে ওষুধ খাইয়ে দেয়। রণব নিজেও অল্প কিছু খেয়ে ছেলের ঘরে যায়। নাহিল এখনও পড়ছে। সে ঘরে গিয়ে তাকে ঘুম পাড়িয়ে নিজের ঘরে আসে। ততক্ষণে সিরাত নিজের জায়গায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়েছে। রণব লাইট নিভিয়ে বিছানায় আসে। কপালে গলায় হাত দিয়ে চেক করে জ্বরের পরিমাণ। আবারও নিজের জায়গায় এসে শুয়ে পড়ে। মাঝরাতে কারো গঙ্গানির শব্দে রণবের ঘুম হালকা হয়ে যায়। মস্তিষ্ক সঠিক ইঙ্গিত দিতেই তড়িৎ বেগে উঠে বসে। সিরাত ক্রমাগত কাঁপছে। রণব আবারও জ্বর, চেক, তাপ হুড় বেড়ে যাচ্ছে। রণবের কপালে চিন্তার ছাপ দেখা তার কপালে। রণব দ্রুত বিছানা থেকে নেমে কাবার থেকে আরও একটা কম্বল এনে তার শরীর ঢেকে দেয়। কাছে এগিয়ে সে পাশে মাথায় হাত বুলায়। সিরাতের দুই চোখের কর্নিশ বেয়ে জলধারা নামে। সিরাত তার টি শার্টের এক কোণা চেপে ধরে ক্ষীণ স্বরে বলে, মাথাটা একটু চেপে দিন না, খুব যন্ত্রণা হচ্ছে। রণব নরম হাতে মাথা টিপে দেয়। গায়ে হাত ছোঁয়ানো যাচ্ছে না। অন্যদিকে কাঁপুনিও কমছে না। কি করবে তার মাথা কাজ করছে না। সে কম্বলের নিচ ঢুকে সিরাতকে নিজের সাথে জড়িয়ে ধরে। চেনা শৈলের ঘ্রাণ পেয়ে অশান্ত সিরাত একটা সময় শান্ত হয়ে আসে। থাকুন না, আমার কাছে অনেক যন্ত্রণা হচ্ছে, একটু শক্ত করে জড়িয়ে রাখুন না। ঘরের মাঝে বিড়বিড় করে বলে। রণব আরও শক্ত করে চেপে রাখে তাকে, পারলে শৈলের ভিতরে ঢুকে নেয়। অনেকটা সময় পর শরীরের ঘাম ছেড়ে দেয়। সিরাত আস্তে আস্তে অনেকটা স্বাভাবিক হয়ে আসে। রণব তাকে ছাড়িয়ে উঠতে যায়। সিরাত তাকে জাপটে ধরে বলে, যাবেন না, এই তো পাখি কাছেই আছি, কোথাও যাব না। তোমার শরীর ঘেমে গেছে, মুছে দিতে হবে তো, না হলে ঠান্ডা বসে যাবে। রণব জোর করে তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে ঘরের বাইরে যায়। বেশ কিছু সময় পর একটা ধোয়া ওঠা পাত্র হাতে ফিরে আসে।
টেবিল টেনে সেটা রেখে সিরাতের উপর থেকে কম্বল সরায়। সিরাত তড়িৎ বেগে চোখ খুলে উঠে বসে। এগুলো দিয়ে কি করবেন? জ্বর ছেড়ে দিয়ে ঘেমে গিয়েছো, শরীর মুছতে হবে, না হলে ঠান্ডা লেগে যাবে। কাপড় ভেজাতে ভেজাতে বলে, আমাকে দিন, আমি পারবো। পারবে? আমি করে দিচ্ছি। বললাম তো পারবো, আপনি বাইরে যান। বাইরে কেন? আপনার সামনে করব নাকি? সিরাতের এমন তেরা কথা শুনে মেজাজ বিগড়ে যায়। তা বুঝে আসে না মেয়ে মানুষ এত ঢং করতে পারে কিভাবে। তোমরা মেয়েরা এত ঢং কিভাবে করো? এখানে ঢঙের কি আছে? এখানে ঢং নেই কোথায়? যার সাথে এক ওয়াশরুমে গোসল করতে বাধে না, সেখানে এসব কতটা যৌক্তিক। তখন বেয়াদেনি, এখন বাজছে। এত না পেঁচিয়ে যান, না হলে আমি ঘুমালাম। এইসব ছেলে মানসিক কাজ বাজ তোমার সাথে যায় না। সেদিনের বিষয়ে নিয়ে এখনও রেগে আছো। সেদিনের কথা তুলবেন না প্লিজ। সে বিষয়ে আমি কিছু বলতে বা শুনতে চাই না। রনক উঠে বিছানায় তার পাশে বসে। একটা হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নেয় জোরপূর্বক। বলে, শুনতে হবে না, তবে আমাকে একটু সুযোগ দাও বলার। কি বলবেন? আপনি কি বলার আছে? আর যা বলার তা তো বলে দিয়েছি। যা বলেছি সেদিন সবটা রাগের বসে বলে ফেলেছি। তাতে তুমি কষ্ট পেয়েছো, তবে সরি বলবো না, কারণ তোমারও ভুল ছিল। কোনো ভুল ছিল না আমার। আমি শুধু সাধারণ একটা প্রশ্ন করেছি, যার জবাব আপনি দিতে পারেননি। রনক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার বয়স কম এখনো, টিনেজ, মন মনস্ক তেমনই ভাবে আসো তুমি। বলো, একটা মানুষ যখন একবার ভালোবেসে আঘাত পায়, তখন দ্বিতীয়বার ভালোবাসার সাহস করে না করান ভালোবাসা তখন তার কাছে আতঙ্ক। তেমনি আমিও তোমাকে ভালোবাসতে পারি না, এমনকি তুমিও আমাকে ভালোবাসতে পারোনি। তোমার বয়স অল্প, এই বয়সে যেটাকে ভালোবাসা মনে করো সেটা আসলে তোমার ভালোবাসা মনে হয়েছে। সেটা কেবল আবেগ, মায়া, মোহ। সেটা বুঝিয়ে বললেই পারতেন। ওইভাবে রিয়াক্ট করার কি ছিল? মাথা নিচু করে বলে। রনক সিরাতের নিচু মাথাটা উঁচু করে ধরে মুখোমুখি করে বলে, তখন বোঝার অবস্থায় ছিলে তুমি। তোমার মন তখন কেবল একটা কথাই শুনতে চেয়েছে, যে রহনাব শিকদার তোমাকে ভালোবাসে। যখন সেটা শুনতে পাওনি, তখন তোমার মন বিক্ষিপ্ত হয়ে ভাবে রিয়াক্ট করে বসেছো। আর আমি তোমার কোনো কথাতে রেগে গিয়েছি, তা তুমি ভালো করেই জানো। সেটা আর তুলতে চাইছি না। আমার জন্য কি আপনি কিছুই অনুভব করেন না? কোনো অনুভূতি অবশিষ্ট নেই আমার জন্য? কণ্ঠে কাতরতা নিস্পষ্ট। রনক তার প্রশ্নের ধরনে হেসে ফেলে। তা দেখে সিরাতের চোখ ছলছল করে ওঠে। তার কথাটা তার কাছেই মজার মনে হলো। রনক সিরাতের মুখটা নিজের আরও কাছে আনে। একজনের নিঃশ্বাস অন্যজন অনুভব করতে পারছে। রনক সিরাতের চোখে চোখ রাখে, বলে, কেউ একজন বলেছিল চোখ নাকি মনের কথা বলে। তুমি দেখে বলো তো কি দেখতে পাও? সিরাত পলকহীন দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে থাকে। রনক বলে, তুমি আমার ভালোবাসা নও, ভালোবাসা নামের অনুভবেই আমার ভয়। তুমি আমার শান্তি, আমার সুখ, অশান্ত হৃদয়ে একমাত্র আশ্রয়, আমার সব ক্ষতের একমাত্র প্রতিষেধক। তোমার শরীরের সুবাস আমায় ক্লান্ত দেহ, বিক্ষিপ্ত হৃদয় প্রশান্তি এনে দেয়। বলো, আর কি চাই তোমার? আর কি শুনতে চাও? ভালোবাসি কি না? ভালোবাসার সংখ্যা কি বলো? ভালোবাসা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মারণাস্ত্র। যার আঘাতে ক্ষতবিক্ষত আমি, সে ক্ষতের প্রতিষেধক হিসেবেই চাচ্ছি তোমাকে। আমি চাই না কখনো তোমাকে ভালোবাসতে, এবং তোমাকেও বলবো তুমিও আমাকে কখনো ভালোবাসো না। শুধু পাশে থাকো, কাছে থাকো, এতটুকুই চাওয়া। আর কিছু চাই না তোমার। সিরাত রনকের কথায় দুদিকে মাথা নাড়ে। সে তার উত্তর পেয়ে গেছে। সে রনকের থেকে দূরত্ব বাড়াতে চায়। রনক তার চোয়াল চেপে কাছে এনে বলে, আরও দূরত্ব লাগবে তোমার?
গল্প সমাপ্তির প্রণয়। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।